প্রতি বছর এই গ্রামে বর্ষার শেষে শীতের আগমনের মাঝামাঝি সময়ে একটা বনভোজনের আয়োজন করা হয়। কি হলো বাবু, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চিন্তিত থাকবো না কেন? বনভোজনের আয়োজন করতে হবে না? সময় তো চলে এসেছে। এতে আবার এত চিন্তা করার কি আছে? আগামীকাল বাজারে গিয়ে ঘোষণা দিয়ে দেবেন। ঠিক বলেছিস, সেটাই করতে হবে, তাহলে চিন্তাটা একটু কমবে। দেখো গ্রামবাসীরা, প্রতি বছরের মতো এই বছরেও বনভোজনের একটা আয়োজন করা হচ্ছে। এটা তো ভালো খবর। কবে আয়োজন করা হচ্ছে বাবু? ভালো খবর বটে, তবে তোমার জন্য ভালো খবর নয়। কেন? আমার জন্য ভালো খবর হবে না কেন? কারণ তুমি মনে হয় এবার বনভোজনে অংশ নিতে পারবে না। আমি পারবো না কেন? এবার কোনো নতুন নিয়ম করা হয়েছে নাকি? অবশ্যই, যাদের এই বাজারে বকেয়া রয়েছে তারা অংশ নিতে পারবে না। তাছাড়া বনভোজনের জন্য নির্ধারিত অর্থ ঠিক করা আছে। ঠিক আছে বাবু, দেখি কি করা যায়। কি বলছো? এবারেও বনভোজনের সময়টা চলে এসেছে। প্রতি বছর কি মজা হয়! কি মজা, কি মজা! তাহলে এই বছরেও আমরা বনভোজন করব? হ্যাঁ রে মা, এবার ভালোই মজা হবে। কবে ঠিক করা হয়েছে? কোনো কিছুই তো জানি না। তুমি সবকিছু জেনে আসবে না? এইসব বিষয়ে তোমার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে, পরে বলবো, এখন নয়। কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা হোক আর যাই হোক, বনভোজনে আমি যাবই যাব। অবশ্যই যাবো মা, আমরা যাব না কেন? তুই চিন্তা করিস না, আমি তোকে নিজে নিয়ে যাব। কি গো, বনভোজন নিয়ে কি যেন বলবে তুমি বললে? গিন্নি, এবার মনে হয় বনভোজনে অংশ নিতে পারবো না। কেন গো, কি হয়েছে? কি আর হবে, ওই কানাইবাবু নতুন নিয়ম করেছে। বনভোজনের জন্য টাকা লাগবে, বকেয়া পরিশোধ করতে হবে। এটা অবশ্য ঠিক করেছে। বর্ষার বকেয়া শীত আসার আগেই পরিশোধ করতে হয়। কিন্তু এখন আমরা কি করব? আমাদের হাতে তো টাকা নেই। এই অবস্থায় কাজও তো করতে পারবে না, কেউ কাজও দেবে না। দেখি, আগামীকালকে জঙ্গলে একটু কাঠ কাটতে যাব। কাঠ বিক্রি করলে দুটো পয়সা আসবে। তুমি বরং সেটাই করো। মেয়েটাকে বনভোজনে নিতেই হবে, না হলে কষ্ট পাবে। গোপাল পরের দিন কাঠ কাটতে গিয়ে গুরুতর আহত হয়। অভাবের সংসার আরো অভাবে পড়ে। ওগো, তোমার এই অবস্থা কি করে হলো? এখন আমাদের কি হবে গো? তোমাকে চিকিৎসা করাবো কিভাবে? তুমি কান্না করো না মা, আমি একটা ব্যবস্থা ঠিক করে নেব। তুই তো বাচ্চা মানুষ, তুই কিভাবে কি করবি? যেভাবেই হোক বাবাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবই। ওরে, আমাকে নিয়ে এত চিন্তা তোদের করতে হবে না, আমি ঠিক আছি। তুমি চুপ করে থাকো তো বাবা, তোমাকে এখন এত কথা বলতে হবে না, আমি দেখছি কি করা যায়। কিরে পূজা, আমার কাছে হঠাৎ কিসের জন্য এসেছিস? বাবু, আমার বাবা গাছ কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। বাবার চিকিৎসার জন্য টাকা দরকার। টাকা দরকার? তাই তো টাকা দিতে পারি,
তবে একটা শর্তে। আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমার শর্ত হলো সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে তোদের ভিটে মাটি আমি নিয়ে নেব। ঠিক আছে বাবু, আমি সময় মতোই দেব, আপনি আমাকে টাকা দিন। তুই এই অসাধ্য কিভাবে সাধন করলি মা? আজকে তোর জন্যই তোর বাবা বেঁচে গেল। আমি থাকতে বাবার কোনো ক্ষতি হতে দেব নাকি মা? তোরা যে কি করিস, এত কিছুর কি দরকার ছিল? কত টাকা খরচ হয়ে গেল বলতো? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুই নিশ্চয়ই কানাইবাবুর থেকে টাকা নিয়ে এসেছিস, তাই তো? এছাড়া আর কে টাকা দেবে? তবে চিন্তা করো না, সময় মতো কানাইবাবুর টাকা ফেরত দিয়ে দেব। কানাইবাবু যা লোক, তাতে কি না কি হয় সেটা নিয়েই আমার চিন্তা হচ্ছে। কি হলো বাবু, আপনি এত লোকজন নিয়ে আমার বাড়িতে? না এসে কি আর উপায় আছে? আপনার মেয়ে কানাইবাবুর টাকা চুরি করেছে। চুরি করেছে মানে? আমার মেয়ে চুরি করতেই পারে না। তাহলে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আমি কেন চুরি করতে যাব? আপনি তো নিজেই আমাকে টাকা দিয়েছেন। আমি টাকা দিলে আমার মনে থাকবে না নাকি? আমি বিশ্বাস করি না, আমার মেয়ে টাকা চুরি করেনি। তোমাদের বিশ্বাস করা না করায় আমার কিছুই যায় আসে না। এই চুরির টাকা ফেরত দিয়ে আসবে বলে দিচ্ছে। এই শোনো, এই চুরির টাকা যদি না ফেরত যায় না, তাহলে তোমাদের খবর আছে, আমি বলে দিয়ে গেলাম। বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি, ওরা মিথ্যে কথা বলছে। আমি জানি না, তুই চুরি করতে পারিস না। আমি সেই শিক্ষা তোকে দেইনি। আমি আগেই বলেছিলাম কানাইবাবু নিশ্চয়ই কিছু একটা করবে। কিন্তু এখন কি হবে মা? ওরা তো আমাদেরকে হুমকি দিয়ে গেল। কি আর হবে, টাকা ফেরত দিতে হবে, এই শেষ গয়নাটুকু বিক্রি করতে হবে। না মা, এইটুকু তোমার শেষ সম্বল। কিচ্ছু হবে না, তুই বড় হলে আমাকে গয়না গড়িয়ে দিবি। বাবা বাবা, ভালোই টাকাটা নিয়ে এসেছো দেখছি। এসো এসো। এখানে আপনার সমস্ত টাকা রয়েছে। আর একটা কথা বলতে তো আমি ভুলে গেছি, আমার পাওনা টাকাটা কবে দেবে? পাওনা টাকা? কিসের পাওনা টাকা? মাত্র যে টাকা দিয়েছো সেটা তোমার মেয়ে চুরি করেছিল, আর তোমার মেয়ে ধার নিয়েছিল ভিটে মাটির বিনিময়ে। এসব কি বলছেন আপনি? একের পর এক অভিযোগ দিয়েই চলেছেন। মোটেও অভিযোগ নয়, তুমি গিয়ে তোমার মেয়েকে জিজ্ঞেস করবে। এটা কিন্তু আপনি ঠিক কাজ করছেন না। আমি আমার জায়গায় ঠিক আছি, টাকা পরিশোধ না করলে ভিটে মাটি আমি নিজেই কেড়ে নেব। চিকিৎসার পরে গোপাল ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এবার কি করব? ওই শয়তানটা আমাদের একটার পর একটা ঝামেলায় ফাঁসিয়েই দিচ্ছে। কেন যে ওর কাছ থেকে টাকা আনতে গেলে তোমরা? শোনো,
এত চিন্তা করো না, ওই শয়তানটা আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, আমরাও ওকে ফাঁসাবো। কিন্তু কিভাবে ফাঁসাবো আমরা? আমাদের হাতে কোনো উপায় নেই। উপায় তো বের করতেই হবে, না হলে ভিটে মাটি চলে যাবে। কিন্তু কি করব এখন? শোনো, লোকজন নিয়ে কানাইবাবুর জমির সমস্ত ফসল কেটে আনো, এরপর যা হবে আমি দেখে নেব। কিন্তু এতে কি হবে? কানাইবাবু আরো ক্ষেপে যাবে। আমি তো সেটাই চাই, কানাইবাবুকে আমার কাছেই আসতে হবে। তোমরা এটাই করো। গোপাল, তোমাদের এত বড় সাহস যে লোকজন নিয়ে আমার জমির ধান কেটে নিয়ে এসেছো? কেন বাবু, এটাই তো শর্তে ছিল। শর্ত? কিসের শর্ত? কেন, শর্ত তো এটাই ছিল, আপনি আমাদের ভিটে মাটি নেবেন, আমরা আপনার সমস্ত জমির ফসল নিয়ে যাব। এরকম কোনো শর্ত তো আমি রাখিনি। তাহলে ভিটে মাটি আপনারা নিতে পারবেন না, তাই তো? ভিটে মাটির সাথে এর কোনো সম্পর্ক নেই। ভিটে মাটির সাথে টাকার সম্পর্ক রয়েছে। কিন্তু টাকার সম্পর্ক চোরের সাথে রয়েছে, সেই টাকা পরিশোধ করা হয়েছে। আমাকে ফাঁসিয়ে দেওয়া কাজটা একদম ঠিক করলে না তোমরা। দেখলেন তো বাবু, ওই বাচ্চা মেয়েটা আপনাকে ফাঁসিয়ে দিল। ওইটুকু মেয়ে আমার সাথে পাঙ্গা নিয়েছে, আমি ওকে ছাড়বো না। কিন্তু বাবু, ওদের ভিটে মাটির মূল্য আপনার ফসলের থেকে কম, আগে ফসল বাঁচান। সেটাই তো দেখছি, কিন্তু কি করব? একটা কাজ করুন, ওদের বাড়িতে গিয়ে সমস্ত শর্তের কথা বাদ দিয়ে আপনি আপনার ফসল ফিরিয়ে নিয়ে আসুন। আর ওদের ভিটে মাটি? ওইসবের কথা বাদ দিন, আপনি আপনার ধার টাকা আগেই পেয়ে গেছেন। ঠিক আছে, তাহলে তাই করব। পূজা, আরে ও পূজা, কোথায় গেলি তুই? আরে কানাইবাবু যে, কি সিদ্ধান্ত নিলেন আপনি? দেখ, যা হয়েছে সেটা শুধু একটা ভুল বোঝাবুঝি, তাই আমি চাই তোরা আমার ফসল ফিরিয়ে দে। আপনার ফসল আপনি নিতেই পারেন, তবে আমাদের ভিটে মাটির দিকে নজর দিতে পারবেন না। ঠিক আছে, তাহলে তাই হবে, না হলে গ্রামে আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে, তাহলে সে কথাই রইল। আর একটা কথা, আগামীকালকে বনভোজন, তোদের সমস্ত পরিবার বিনা অর্থে বনভোজনে অংশ নিতে পারবি। এরপর গোপালের পরিবার গ্রামের সবার সাথে এক হয়ে শীত বর্ষার বনভোজনের অংশ নেয়। কিরে পূজা, এবার তোরা খুশি তো? অনেক খুশি। এবার বনভোজনে আসবো না সেটা কখনো হয় নাকি? তুই যে চালাক, তোর চালাকির সাথে এই গ্রামের কেউ পেরে উঠবে না। আমিও সেটাই বলি। হয়েছে, আর কাউকে কথা বলতে হবে না। রান্না বান্না হয়ে গেছে, সবাই খেতে বসো। এই শীত ও বর্ষার বনভোজন এত আনন্দের যা বলে বোঝানো যাবে না। প্রতি বছর যেন ওই শীত ও বর্ষার বনভোজন থাকে। অবশ্যই থাকবে বাবু, আপনি ঠিক থাকলে এই বনভোজনও ঠিক থাকবে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।